গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর এখন থেকে শুরু হচ্ছে আমার এই ভিডিওটি। ঘড়িতে এখন সকাল 6টা। শহরটা বড়ই শান্ত, বড়ই স্তব্ধ। বেলার সাথে সাথে সূর্য মাথার ওপরে অবস্থান করে, তার সাথে এই শহর ব্যস্ত হয়ে পড়ে। আবারও সেই প্রতিদিনের মতো বিভিন্ন কলকারখানা, গাড়ি ঘোড়া, অফিস, কলেজ বিভিন্ন শব্দে উত্তপ্ত হয়ে ওঠে। আর দিনের শেষে ক্লান্তি দূর করতে এই ভোরবেলাকেই বেছে নেয়, তাই হয়তো সকালটা এত শান্ত, এত ভালো লাগছে। সচরাচর ভোরবেলা খুব একটা ছাদে আসাই হয় না। আজকে রাত্রি ঘুমটাও ভেঙে গেছিলো, তাই ভোরবেলা আরও আসা হলো। আমি এসেছি 5:30টায়, তখন থেকেই ওয়েট করছি। হাওয়া বাতাস উপভোগ করছি, খুব সুন্দর, এত সুন্দর ঠান্ডা হাওয়া, বাতাস, স্তব্ধ স্নিগ্ধ শহর, খুব সুন্দর লাগছে। মনটিও বড় আনন্দ পেল। দীর্ঘ অপেক্ষা করছি একটি কারণের জন্য, আপনাদেরকেও দেখাই দাঁড়ান। যেহেতু এখানে এয়ারপোর্টটা একদম কাছে, এই যে এই টাইমটা থেকে এখন 6:30 প্রায়, এই 6:30টার মধ্যে আপনার 2 মিনিট 1 মিনিট অন্তর অন্তর পরস্পর প্লেন যায়। তো ফোনের ক্যামেরায় কতটুকু ধরতে পারছি বুঝতে পারছি না, তবে আমি সামনে থেকে যেটা দেখছি প্লেনটিকে বেশ বড় লাগে, সেটা দেখার জন্যই ওয়েট করছিলাম। যেহেতু এয়ারপোর্টটা কাছে, এই দেখুন, এটা তো আরও বড় লাগছে। চলুন, ওনারাও ওনাদের যাত্রা শুভ হোক। প্লেনে যারা যাত্রীরা আছেন এবং প্লেন তার গন্তব্যস্থানে পৌঁছে যাক। আমি আমার সংসারের কর্মজীবনে গন্তব্যস্থানে যাই। আজকে বৃহস্পতিবার, যেহেতু ঠাকুরের জায়গাটা বেশ কদিন ধরে নোংরা হয়েছে, তাই ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করব। ধূপের পরে টেবিলটাতে এখানটাতে কালো স্পট পড়ে গেছে, একটু পড়ে গেছে মনে হচ্ছে, তাই কিছুতেই ওঠানো যাচ্ছে না। আর বাড়ি থেকে আনা হয়েছিল এই লাল শালুক, সাদা শালুক, যেগুলোকে পেতে ঠাকুরকে পাতা হয়। এখানে সেগুলো অনেকবার চেষ্টা করেছি খোঁজার, কিন্তু পাইনি। এবার গেলে আবারও আনতে হবে। তাই আমার প্রতিবেশী পাশাপাশি যারা আছে তাদের কাছ থেকে কয়েকটা পেপার চেয়েছি, নিউজ পেপার দিয়েছে, সেটাই পাতবো। এভাবেই পাতা ছিল, কিন্তু এভাবে পাতবো না। পরে বুঝতে পারলাম এটা দক্ষিণ দিক হয়ে যাচ্ছে। ঠাকুরকে যেহেতু দক্ষিণ দিকে রাখবো না, তাই একটু পূর্ব দিক করে নিলাম। এটি হচ্ছে খাটু শ্যামজি, মানে শ্যামজি বলতেই বুঝতে পারছেন এটা রাধাকৃষ্ণের আর এক রূপ, মানে আমাদের গোবিন্দের আর এক রূপ। তবে আমাদের খাটু শ্যামজি এখন আমাদের রানীগঞ্জেও বিশাল এক বড় মন্দির আকার নিয়েছে, সেখানেও প্রতিস্থাপন পেয়েছে। তবে এই জয়পুর থেকে নিয়ে গিয়ে সেখানে প্রতিস্থাপন করা হয়েছে, সেখানেও এক বিশাল বড় মন্দির। আর এই মহাদেবকে তো আপনারা জানেনই, আমাদের দেবাদিদেব মহাদেব। আমি একটু সরিয়ে দিই, মাঝখানটা একটু জায়গা করে নিই, যাতে তার পুরো পরিবারকে দিতে পারি, পার্বতী দেবী, মহাদেব এবং তার সন্তানদের। মা লক্ষ্মীকে একটু আগিয়ে দেবো, যেহেতু ঘট বসানো হবে, জল টল থাকবে, সেই কারণে। লক্ষ্মী পুজো তো প্রতি বৃহস্পতিবার করতেই হবে বলে, তাই জন্য একটু এগিয়ে দেবো। আর এদিকটা একটু জায়গা করে নিলাম, এখানটাতে এই হনুমানজিকে দেবো, বজরংবলীকে দেবো। তবে বজরংবলীরও আরেকটি রূপ আছে, দাঁড়ান দেখাচ্ছি, এটি বেশ খুব সুন্দর। এই যে এটি হলো শালেশ্বর বালাজি। এখানে বজরংবলীকে বালাজি রূপেও বড় আখ্যা দেয় সবাই, তবে তার মাহাত্ম্যও প্রচুর। যদিও এই জায়গাটায় আমার যাওয়া হয়নি। চলুন, এই যে একদম পরিবার সমেত ফটোটি এটা রেখে দিই, মহাদেবের পাশেই রাখি। ভাবছিলাম কোথায় রাখা যায়, আলোকে একটু এগিয়ে দিই, তাহলে সুবিধা হবে।
স্ট্যান্ডটা ঠিকঠাক দাঁড়াচ্ছে না। আমি যখন এই প্রথম মা লক্ষ্মীকে নিই তখন তার 4টি হাত আর এইরকম রূপ দেখে আমি ভেবেছিলাম সত্যি এটা মা লক্ষ্মী তো। তবে যেখানে বিক্রি করছিলেন এখানকার লোকজন তারা এনাকি মা লক্ষ্মী মাতা রূপে পুজো করেন। আর ভগবানের তো অনেক রূপ, দেখলাম প্রত্যেকের ঘরেই এরকম রয়েছে, তাই আমি তখন আবার এই মা লক্ষ্মীকে নিয়ে আসি। আর এই মহাদেবকে তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তার পরিবারকে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, অনুকূল ঠাকুরকে তো অনেকেই জানেন, তো এই অনুকূল ঠাকুরের ফটো। শ্রী বর্দা, বড় মা, আচার্যবাবু এবং বাবাইবাবু, তার পুরো পরিবার, বংশ পরম্পরা প্রত্যেকে আছেন। আরেকটি ফটো আছে অনুকূল ঠাকুরের, সেটিও রাখি। প্রতিদিনের ইষ্টভীতি, গুরুদেবের প্রার্থনা, সেই সমস্ত তো থাকেই। আর আর কতগুলো জায়গা করবো বলুন, এখানে জায়গাটাও খুবই ছোট, তার মধ্যে একটুখানি অ্যাডজাস্ট করে রাখা। এই ফটোটা একটু পড়ে যেতে পারে, একটু ভেতর দিকে ভরে দিলাম। আর এটা হচ্ছে যেমন যখন রামের উদযাপন হয় যে অযোধ্যা মন্দিরটি, তখন এগুলো সব এখানে দেওয়া হয় পতাকার মতো। তো এটা যেহেতু কোথায় রাখবো সেই কারণে ভাবছি একটু ভাঁজ করে, রাম ভক্ত যিনি সেই প্রভু তার সঙ্গেই থাকুক, তাই সেই হনুমানজির সাথেই রাখলাম, তাতে আরও খুশি হবে। চলুন, প্রায় কমপ্লিট করেই ফেলেছি। ঘট বসালাম, এবার সমস্ত কিছু রেখে শাকটিকে আর একদিন ভালোভাবে পরিষ্কার করতে হবে, হাতে হাতে বড্ড ময়লা হয়ে যায়। এই যে আমাদের মহাদেবের আরেকটি শিবলিঙ্গ, তবে এখানে একটি কমতি আছে জিনিসের, যেটা হচ্ছে নন্দীর। এবারে নন্দীটা আমি কিনে রেখেছিলাম, কিন্তু আসার সময় নন্দীটাই ভুলে গেছি জানেন। বাড়ি গেলে এটা আর মিস করব না, এবারে গেলে অবশ্যই সেই নন্দীটাকে নিয়ে আসবো। তবে সেই নন্দী এখন আমার বোনের কাছে আছে, ভারী যত্নে সে রোজকার পুজো পাই, খুবই ভালো লাগে। আমি গেলে আবার একটি নিয়ে আসবো। প্রদীপটা আর এটা হচ্ছে ধূপদানি, আর এখানে রাখার মধ্যে একটুখানি ধুনো এখানে খুব একটা ভালো পাওয়া যায় না। আমাদের যে ধুনো পাওয়া যায় সেই ধুনোর গন্ধ এখানে সেরকমভাবে পাওয়া যায় না, আর তারা বুঝতেও পারে না। তাই এখানে ওই দেওয়ার মতো ধুনো ধূপ যেটাকে বলে সেটাই আমরা জ্বালি। সেই ধুনো ধূপটা তো নিচে দেওয়া যাবে না, যেহেতু কাগজ পুড়ে যাবে, তাই গ্লাসটি রাখলাম ওর ওপরেই রাখবো ধরিয়ে। আর এটি হচ্ছে খাটুসাই সামজি, সেখান থেকে নিয়ে আসা হয়েছিল, তো তার কাছেই থাক। চলুন পুরোপুরি দেখুন তো এবার কেমন লাগছে। ও দাঁড়ান, এটা আমার লক্ষ্মী ঠাকুরের হার, এই সেই হারটি একটুখানি পরিষ্কার করে নিলাম, হারটি পরিয়ে দিই। আমি তো বলি কোথায় একটা খাপ ছাড়া লাগছে, বুঝতে পারছিলাম না খামতি জায়গাটা, এবার পূর্ণ হবে। তার গলায় হারটা পরিয়ে দিই। চলুন, হারটিও পরিয়ে দিয়েছি। মোটামুটি পুজো সম্পূর্ণ। আজকে অনেকটাই দেরি হয়ে গেল এই সমস্ত করতে গিয়ে, একটু পরিষ্কার করে রেডি করতে গিয়ে, তাই হাতের কাছে যা ছিল তাই দিয়েই পুজো দিলাম। চলুন দুপুরে খাওয়া দাওয়াটা তাহলে শেষ করি। চলে এসছি এখন রাতে, সন্ধ্যের দিকটাতে একটু চাটা খাওয়া হলো সন্ধ্যায়। এবার শুরু হচ্ছে রাতের টিফিন, যেহেতু নাইট ডিউটি আছে তার, সেই কারণে এখন টিফিন হবে। অনেকটাই চাটা খেয়ে অনেকটাই দেরি হয়ে গেছে, শুয়ে পড়েছিলাম দুপুরে, তাই উঠতেও দেরি হয়ে গেছে। সেই কারণে একটু ঝটপট কিছু টিফিন বানিয়ে দেবো। ভাবছি প্লেন একটু রুটি করে দেবো, আর এই মশলাটি রেখেছি, আর একটু আলু সিদ্ধ করে নিয়েছি, কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে মশলাটি দিয়ে ফ্রাই করে দেবো। তবে আলুগুলো পুরোপুরি সেদ্ধ করিনি, একদম সেদ্ধ করলে বড্ড আঠালো হয়ে যায়, মাখা মাখা হয়ে যায়, একজনের গায়ে গায়ে লেগে যায়,
সেই কারণে হালকা সেদ্ধ, হালকা একটু শক্ত রেখেছি। আর একটু কালো জিরে, একটু সাদা জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। আর এই ভাজা মশলার মধ্যে গোলমরিচ সমস্ত কিছু আছে, তো গোলমরিচ একটু ঝাল হয় সেই কারণে লঙ্কাটা দিইনি, নুন হলুদ দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটা একটু দিয়ে দেবো। প্রায় হয়েই গেছে 90%। একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা মশলাগুলো একটু গায়ে গায়ে লেগে যাবে, তখন নামিয়ে নেব। রুটি আমি আগেই করে নিয়েছি। রুটিটা যেহেতু আমি খাবো সেই কারণে একটু পরোটাটা করবো। পরোটাটা গরম গরম লাস্টের দিকে করবো, এই কারণেই যাতে টিফিনে দিলে নরম থাকে বেশিক্ষণ ধরে। টিফিনের পরোটা করছি এটা, আর রাতের রুটিটা হয়ে গেছে। পরোটা লাস্টে করা এটাই একটাই কারণ, যাতে একটু গরম থাকে, একটু নরম থাকে, টিফিনে দিলে ঠিকঠাক খেতে পারে। তবে এবারে অনলাইনে একটি টিফিন নেওয়া হয়েছে মিল্টনের, প্লাস্টিকে, কিন্তু যথেষ্ট ভালো জানেন। তার মধ্যে যে কটা খাবার দিয়েছি, যেহেতু মোটামুটি এখনও গরম আছে এইদিকে, কিন্তু খারাপ হয় না, কোনো রকম কোনো খাবার খারাপ হয় না জানেন। চলুন, হয়ে গেছে রেডি। সাথে একটু ফল কুচনো দিয়ে দিলাম, একটু শসা, একটু পেঁপে, আর এটার মধ্যে ভাজা আলুর মশলাটা দিয়ে দেবো, আলু মশলা ভাজা যেটা। এই যে এই বক্সটি খুব সুন্দর কাজে দিয়েছে জানেন। এর মধ্যে এত কিছু দিয়েছি এতদিন ধরে, কিন্তু একটা খাবারও কোনো খারাপ হয়নি। আর আমি ন্যাচারালি একটু ঠান্ডা করে যদিও দিই, খাবারগুলো একটু ঠান্ডা করে নিই তারপর ভরি। রুটি বা পরোটা সেগুলো তৎক্ষণাৎ করে ভরে দিই, যাতে একটু নরম থাকে। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। নমস্কার, দেখা হচ্ছে পরে।